এইচএসসি 27 ব্যাচ, তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই হিসেবে আমার রিকোয়েস্ট থাকবে তুমি এই ভিডিওটা কখনোই মিস করবে না, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো আগে তোমাকে অন্য কেউ কখনো বলে নাই। তো আজকে টপিকটা তুমি একটু খেয়াল করো। আজকে টপিক হচ্ছে একাডেমিক এন্ড অ্যাডমিশন প্রিপারেশন একসাথে কিভাবে নিব। তুমি আমাকে বলতে পারো ভাই যে একাডেমিকের পাশাপাশি কি আবার অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া যায় নাকি, সেটা আবার কি হবে? দেখো আমি তোমাকে প্রমাণ সহ সবকিছু দেখাবো। ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টটা কাইন্ডটা হচ্ছে তোমার একাডেমিক ইংলিশ ফোকাসড কেন্দ্রিক, ঠিক আছে কিনা? তুমি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে দেখা যায় যে এমসিকিউ যে প্রশ্ন থাকে এটাতে অনেকে পাস করে যায়, কিন্তু 98% স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে তোমার এই রিটেনে গিয়ে ফেল করে। এখন আমি তোমাদের রিটেনটা আগে দেখাই। দেখো রিটেন ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 24-25, 23-24, 22-23, 21-22, হ্যাঁ প্রায় প্রত্যেক বছরই এই টাইপ কোশ্চেনটা এসেছে। এখন এটা কোন টাইপ কোশ্চেন দেখো, রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস, 5টা অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, নিচের ওয়ার্ডস এবং ফ্রেজেস গুলো ব্যবহার করে। হ্যাঁ এখন দেখো প্রত্যেকটাতে 5টা করে ওয়ার্ড অথবা ফ্রেজ দেওয়া আছে, এটা দ্বারা আমার বাক্য তৈরি করতে বলতেছে। এটা প্রায় প্রতি বছরে আসে, এটাতে মার্ক হচ্ছে 5 মার্কস। এখন তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার বই নাই পড়ো আর হচ্ছে তুমি এই শব্দগুলোর অর্থ নাই জানো, তাহলে তুমি কিভাবে অর্থপূর্ণ বাক্য তৈরি করবা, কিভাবে বলো? এমন কথা হচ্ছে ভাই আমি তো পড়ি ইংলিশ ফার্স্ট, তাহলে সব শব্দ দ্বারা কি আমার বাক্য তৈরি করে ফেলতে হবে নাকি? না, যেগুলো কিছু কিছু ওয়ার্ড আছে যেটা হয়তো তুমি ধরতে পারবা না, বাট একটু হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে ধরতে পারবা। তো এই শব্দগুলো তুমি হচ্ছে পড়ার ফাঁকে ফাঁকে এগুলো দ্বারা বাক্য তৈরি করার যোগ্যতাটা তুমি যদি অর্জন করে ফেলো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে এটা। এখন কথা হচ্ছে এই যে বিষয়গুলো, হ্যাঁ তুমি কিভাবে করবা, এর প্রিপারেশনটা কিভাবে নিবা, ঠিক আছে কিনা? আরো সামনে যে কথাগুলো বলবো এগুলোর প্রিপারেশন তুমি কিভাবে নিবা, এটা জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখতে হবে, ঠিক আছে কিনা? ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক দিবা, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমার সামনে চলে আসবে। ওকে আচ্ছা দেখো এখন এরপর একটা দেখো আরেক টাইপ কোশ্চেন দেখো, এখানে কি বলতেছে, রিটেন এক্সপ্লেনেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতি বছরই দেখা যায় যে কোনো একটা লাইন তুলে দেয় দিয়ে বলে এটাকে এক্সপ্লেইন করো, এটাকে ব্যাখ্যা করো, মার্ক হচ্ছে 5। কত মার্ক? 5 মার্ক। তুমি এখানে দেখো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, 24-25 শেষ ছিল বি ইউনিটে, ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ নর্মাল হচ্ছে এই যে 24-25 আর 23-24 এই দুইটা সেশনে এই যে দুইটা লাইনকে এক্সপ্লেইন করতে বললে এটা বাইরে থেকে এসেছে, ইংলিশ টেক্সট পেপার মানে ইংলিশ টেক্সট বুকের ভিতর থেকে আসে নাই। এবার দেখো 22-23 কি আসছে এটা, while adolescence is a time of tremendous growth and potential, it's also a time of considerable risk। ঠিক আছে, এই যে লাইনটা এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 9 লেসন 2, হ্যাঁ adolescence and some related problems in Bangladesh, এই প্যাসেজ থেকে লাইনটা তুলে দিয়েছে। এখন তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা না জানো তাহলে তুমি এই লাইনটার ব্যাখ্যা কি করে বলবা বলো, কি করে বলবা বলো? সমাধান কি? এটার সমাধান কি? সমাধান সবই বলবো, দেখো সামনে আছে। এবার কি বলতেছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 21-22, এরপরে আরো এসেছে সবগুলো উল্লেখ করি নাই। হোল ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, তাই না? ড্রিমস একটা কবিতা আছে, তো এই কবিতা এটা এক্সপ্লেইন করতে বলতেছে। এটা কোথা থেকে আসছে? ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসছে। ইংলিশ ফার্স্ট পেপার এরপরে আরো অনেক হচ্ছে তোমার সেশন এসেছে ইংলিশ ফার্স্ট পেপার থেকে। তার মানে এখানে কয় মার্ক? 5 মার্ক। তার মানে রিটেনে তুমি যদি পাস করতে চাও তাহলে তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের বাইরে মানে চিন্তাই করা যাবে না, মানে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের বাইরে তুমি চিন্তাই করতে পারবে না, ঠিক আছে কিনা? এরপর দেখো আরেকটা জিনিস দেখো, সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, প্যারাগ্রাফ, এটা 10 মার্ক। কয় মার্ক? 10 মার্ক। 10 মার্ক, আগের গুলোতে 5 মার্ক করে, আর এটা হচ্ছে 10 মার্ক। এখন সবগুলো দেখো এখানে গ্রিন, মানে হচ্ছে সবগুলো ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসছে। হ্যাঁ যেমন এখানে দেখো, হাউ এডুকেশন ক্যান ইনলাইটেন ওয়ানস লাইফ, কিভাবে শিক্ষা একজনের জীবনকে আলোকিত করতে পারে। হ্যাঁ 24-25 বি ইউনিট। এখন তোমার হচ্ছে 26 সাল থেকে বইয়ের প্যাসেজগুলো পরিবর্তন হয়েছে, কিছু কিছু প্যাসেজে পরিবর্তন এসেছে। হ্যাঁ এখন এই 25 পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারের যে গল্প ছিল সেই গল্পে ইউনিট 1 এর নরমালি একটা হচ্ছে তোমার শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটা প্যাসেজ ছিল, ওই প্যাসেজ থেকে কিন্তু তোমার এই প্যারাগ্রাফটা দিয়েছে। এবং ওই প্যাসেজ সম্পর্কে যার ধারণা আছে সে কিন্তু এই প্যারাগ্রাফটা একদম মনে করো যে সেই আকারে লিখে আসছে, তাই না? এবার দেখো দ্যাট ইম্পর্টেন্স, হ্যাঁ গুরুত্ব অফ গুড ম্যানার্স, বলো ভালো আচার আচরণের গুরুত্ব কোথা থেকে আসছে? ইউনিট 10 এটিকেট এন্ড ম্যানার্স নামে একটা প্যাসেজ ছিল 25 পর্যন্ত যে বইটা ইংলিশ ফার্স্ট পেপার, ওই বই থেকে। তাহলে এখন ওইটা যে পড়ছে ভালো করে, ও তো এখানে প্যারাগ্রাফ 10-এ 10 লিখে আসছে, কারণ ও তো জানে আগে থেকেই পড়ে আসছে, অ্যাটলিস্ট বাংলাটা দেখছে, তাও তো সে পারবে, তাই না? এবার দেখো
টার্চিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পুরাতন বইয়ে হচ্ছে একটা প্যাসেজ ছিল, টার্চিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ নামে একটা প্যাসেজ ছিল। হ্যাঁ, কোন ইউনিটে ছিল এটা আমার সঠিক মনে নেই, তবে এটা ছিল, আমি নিজে পড়েছি 19-20 সেশন আমার এই হচ্ছে 19-20 হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে পরীক্ষা দিয়েছি আর কি। তা আমাদের সময় হচ্ছে এই প্যাসেজটা ছিল। এবার দেখো রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো, আমরা এটা না পড়ি। এখানে একটা জিনিস তুমি খেয়াল করবো, সে বাই রিকলিং, মানে এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছে। কি বাই রিকলিং, কি করে স্মরণ করে, দ্য রিলেভেন্ট প্রাসঙ্গিক ইউনিট স্মরণ করে ফ্রম ইউর টেক্সট বুক থেকে যে প্রাসঙ্গিক ইউনিটটা আছে সেটাকে স্মরণ করে তুমি এটার উপর একটা প্যারাগ্রাফ লিখো। ডিরেক্ট টেক্সট বুক লিখে দিছে ভাই, মানে তোমার আর কি লাগবে বলো, প্রমাণ আর কি লাগবে যে ইংলিশ ফার্স্ট পেপার কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রিটেনটা পুরোটাই হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে তোমার এই ইংলিশ ফার্স্ট পেপারের উপরে, মানে এটা ছাড়া চিন্তাই করা যাবে না। এবার হচ্ছে BSMRS, এটা 19-20 সেশন আমার সময় এসেছিল, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হিস্ট্রিক স্পিচ অফ 7th মার্চ, 7 মার্চের ভাষণ, এটা আমার সময় এসেছিল। আমি অবশ্য পড়েছিলাম ভালো করে প্যাসেজটা, সো লিখে দিতে পারছিলাম। এই হচ্ছে কথা। হ্যাঁ, রিটেন পুরোটাই তুমি বুঝতে পারলা রিটেন কিন্তু পুরোটাই একেবারে ইংলিশ ফার্স্ট পেপারের উপর ডিপেন্ড। এবার আসো এমসিকিউ কি? এমসিকিউ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এটা প্রতি বছর একটা করে মাস্ট আসে, বেশি আসলে 2টা। হ্যাঁ, স্পেলিং মাস্ট একটা, বেশি আসে না, একটাই আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি আসলে 2টা, আর মাস্ট একটা থাকেই। ফ্রেজাল ভার্ব তেমন দেখা যাচ্ছে না, ইডিয়ম ফ্রেজ ইদানিং আসতেছে একটা। ওকে, সেন্টেন্স কারেকশন, তারপর ফিগার অফ স্পিচ, এই বিষয়গুলো তোমার প্রতি বছরই আসে। সেন্টেন্স কারেকশন একটা থাকবে, ফিগার অফ স্পিচ একটা থাকবে, আর ফিগার অফ স্পিচ সব পড়া লাগে না, হচ্ছে সিমিলি, মেটাফোর, অক্সিমরন, ঠিক আছে কিনা, এই 2-3টা জানলে হয়ে যায়। ওকে, ম্যাক্সিমাম দেখা যায় 90% ক্ষেত্রে তোমার মেটাফোরটা সঠিক অ্যান্সার হয় ফিগার অফ স্পিচের ক্ষেত্রে। এখন যাই হোক, অনেকে হয়তো এটা জানো না কি জিনিস। এখন এই জিনিসগুলো আছে, তাহলে কোথা থেকে আসে? ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসে। সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, এটা বাইরে থেকে আসে, আবার বইয়ের ভিতর থেকেও আসে। হ্যাঁ, বিগত বছরগুলোতে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ভিতর থেকে স্পেলিং গুলো এসেছে। তারপরে নর্মাল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলা ফ্রেজাল ভার্ব, ইডিয়ম ফ্রেজ, তারপরে ফিগার অফ স্পিচ। তুমি যখন ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়বা, কবিতাগুলো পড়বা, তখন ফিগার অফ স্পিচ গুলো যদি একটু ভালো করে জেনে নাও, তাহলে কিন্তু তোমার এখানে মার্ক চলে আসতেছে। তাহলে এই যে বিষয়গুলো এমসিকিউ এর ক্ষেত্রে, এগুলো মাস্ট কনফার্ম, এগুলো আসবেই, মানে এখান থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসছে। তার মানে ইংলিশ ফার্স্ট পেপার বই, এর বাইরে চিন্তাই করা যাবে না। দেখো কথা হচ্ছে কি করব, তোমরা ভাবতেছো ভাই আমি তো কি করবো এখন, 27 ব্যাস, 1 বছর সময় আছে। দেখো বলবো সবই। এমসিকিউ এবার হচ্ছে, এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার থেকে তাহলে কিভাবে আসতে পারে? সেকেন্ড পেপার ইংলিশ, তোমাদের একাডেমিক ইংলিশ সেকেন্ড পেপারে যে সকল টপিকের সাথে অ্যাডমিশনের টপিকের মিল আছে, এই সকল টপিক থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসতে দেখা যায়। যেমন হচ্ছে তোমার প্রিপোজিশন আসে, মাস্ট আসে। রাইট ফ্রম ভার্ব, এটার সাথে যুক্ত করতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 2টা ইন্টারকানেক্টেড, সো এখান থেকে প্রশ্ন আসেই। ন্যারেশন কোন একটা বছর না আসলে তার পরবর্তী বছর দেখা যায় আসেই। হ্যাঁ, ন্যারেশন থেকে আসবেই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দেখো এটা হচ্ছে 25-26 সেশন, গত হচ্ছে 25-26 সেশনে তোমার এখান থেকে রিটেনে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এসেছিল, 5টা এসেছিল, 5 মার্ক। এখন যে মনে করো এইচএসসি লেভেল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুব ভালো করে পড়ছে, এখানে তো ইজিলি 5 মানে 5-এ 5 মার্ক পেয়ে গিয়েছে, তাই না? এটা হচ্ছে প্রোনাউন রিফারেন্স, এই জিনিসটা প্রোনাউনের ব্যবহার থেকে অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, কারণ এই টপিকের সাথে অ্যাডমিশনের মিল আছে, এই জন্য এখান থেকে প্রশ্ন আসে। ওকে, তার মানে এই সকল টপিকগুলো আমার খুব ভালো করে পড়তে হবে। এখন দেখো সমাধান কি? সমাধান হচ্ছে কিভাবে পড়তে হবে। এখন আমি কিভাবে পড়বো? আমার দেখলাম রিটেন পুরোটাই ইংলিশ ফার্স্ট পেপার, এমসিকিউ ফার্স্ট পেপার, আবার সেকেন্ড পেপার থেকে কোয়েশ্চেন হচ্ছে, তাহলে আমার যদি স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে আমি এখন থেকে কিভাবে পড়বো? হ্যাঁ, সহজ কথা। দেখো টেক্সট বুক কি করে পড়তে হবে? টেক্সট বুকের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে পড়তে হবে, প্রত্যেকটা গ্রামার ভেঙে ভেঙে পড়তে হবে, যা আছে একটা লাইনে সব পড়ে ফেলতে হবে। বুঝতে পারো? কিচ্ছু বাদ দেওয়া যাবে না, সেটা রিটেন হোক আর এমসিকিউ এর ক্ষেত্রে হোক, ভেঙে ভেঙে পড়তে হবে। এখন কথা হচ্ছে কয়জন ভেঙে পড়ে? হ্যাঁ, ইংলিশ সেকেন্ড পেপারে যে সকল টপিকগুলো আছে একদম বেসিক থেকে শিখে ফেলতে হবে। আর কারো যদি ইংলিশের বেসিকের সমস্যা থাকে, আল্লাহর রাস্তে এখন থেকে বেসিকের সমস্যার সমাধান করো। কারণ কারো যদি বেসিকের সমস্যা থাকে, তুমি দিন-রাত 24 ঘন্টা পড়লেও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। বুঝতে পারছো কিনা? বেসিকের সমস্যা নিয়ে, ল্যাকিংস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ কখনো চান্স পায় না। তো বেসিকের ইংলিশের সমস্যার সমাধান করতে হবে আগে। বুঝতে পারছো কিনা? এখন বিষয়টা হচ্ছে, তোমরা পড়তে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অথচ তোমরা ইংলিশ ফার্স্ট পেপার বইটাকে সব থেকে বেশি অবহেলা করো, মানে এটা পড়েই না, মানে একাডেমিকটা কোনো পার করলে হয়েছে। কিন্তু এই সকল স্টুডেন্টরা অ্যাডমিশনের সময় গিয়ে চরমভাবে হতাশ হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে, কুল কিনারা খুঁজে যাবে, আয় হায় এটা আমি পড়ি না, এখন আমি কি করব? বোঝো?
তাহলে ওই সময় রিগ্রেট করার তো কোনো দরকার নেই, এখনো তোমাদের হাতে 1 বছর সময় আছে। তো কি করতে হবে তাহলে? ভালো করে পড়ে ফেলতে হবে। এখন ভালো করে যে পড়ায় তার কাছে পড়তে হবে। তুমি নরমালি আমার কোর্সে ভর্তি হতে পারো, কোর্সে ভর্তি হতে আমি বলতেছি না, বিষয়টা হচ্ছে দেখো আমার যে কোর্সটা আছে এই কোর্সে তুমি যদি ভর্তি হও, প্রথমত হচ্ছে ইংলিশ ফার্স্ট বইটা প্রত্যেকটা ওয়ার্ড ফ্রেজ, হ্যাঁ প্রিপজিশন ফ্রেজগুলো আলাদা করে পড়ানো হবে, প্রত্যেকটা হচ্ছে লাইন ভেঙে ভেঙে, গ্রামার ভেঙে 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 চুরে একদম ধ্বংস করে ফেলা হবে সবকিছু, ঠিক আছে কিনা? তো তুমি যদি একদম ভেঙে ভেঙে পড়তে চাও, হ্যাঁ আবার প্যাসেজের প্রত্যেকটা লাইনের মিনিং ভালোভাবে বুঝতে চাও, পুরো প্যাসেজ সম্পর্কে একটা ভালো ধারণা নিতে চাও, তাহলে তোমার কিন্তু আমার কোর্সে ভর্তি হলে সেটা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, আমার কোর্সে যারা স্টুডেন্ট আছে তাদের থেকে তুমি হচ্ছে রিভিউ নিতে পারো, অথবা আমার ফ্রি ক্লাস আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, আমাকে বললে আমি তোমাকে দিব। তো তুমি এই ক্লাসগুলো দেখে তোমার যদি ভালো মনে হয় তুমি ভর্তি হতে পারো, আমার কথা শুনে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এই কোর্সে ভর্তি হলে ফ্রি হ্যান্ডরাইটিং এর যে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসটা সেটা তুমি ফ্রিতে পাবা। নর্মাল হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া আছে, এটা না, রেকর্ডেড ক্লাস যেটা ওটা ফ্রিতে পাবা। আবার হচ্ছে এখানে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে তুমি 3টা শিট পাবে, একটা হচ্ছে সিনেমেন্টের শিট, একটা প্র্যাকটিস শিট একাডেমিকের জন্য, আর একটা হচ্ছে অ্যাডমিশন শিট, কারণ অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হবে। তাহলে অ্যাডমিশন শিটটা 3টা শিট তুমি পেয়ে যাচ্ছ। তো এইভাবে তুমি যদি পড়ো একাডেমিকে, তুমি দেখা যাবে যে 180+ মার্ক তুমি পাবা, আবার অ্যাডমিশনে গিয়ে তোমার 80% প্রস্তুতি এখন থেকে হয়ে যাচ্ছে। বাংলার ক্ষেত্রে বাংলা টিচার তোমাদেরকে বলবো, আমি ইংলিশের ব্যাপারটা বললাম, বাংলাটাও সেম। ঠিক আছে, এখন তুমি যদি এই কোর্সে ভর্তি হও, তোমার তখন সামনে পরীক্ষা, তুমি এই কোর্সে ভর্তি হয়ে গেলে আমাদের নতুন কোর্স 27 ব্যাচের জন্য একেবারেই নতুন কোর্স, এই কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে তুমি আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, মানে বিগত ব্যাচের কোর্সের ক্লাসগুলো তুমি পেয়ে যাবা। ওই ক্লাস করে তুমি হচ্ছে এখন প্রিপারেশনগুলো নিতে পারবা, বিভিন্ন টপিকের উপরে পড়ে প্রিপারেশনগুলো নিতে পারবা। আবার যখন আমরা জুলাই ক্লাস শুরু করব তখন তোমার আবার রিভিশন হয়ে গেল, ঠিক আছে কিনা? এখন তুমি হচ্ছে কোর্সে ভর্তি হতে পারো, নর্মালি কোর্সের ফি 2000 টাকা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে হচ্ছে তোমার 1100 টাকা, একেবারে সুলভ মূল্যে, এর নিচে তুমি পাবা না কোথাও। আর থাকলেও মানে আমি যেভাবে ইফোর্ট দিয়ে পড়াবো এভাবে অনেকে পড়াবে কিনা আই ডোন্ট নো, আমি শিওর না। ওকে, আচ্ছা, এখন আমাদের ইবিআই কোর্স নরমালি তুমি আলাদাভাবে ইংলিশে ভর্তি হতে পারো, আবার চাইলে তুমি ইবিআই 3টা একসাথে ভর্তি হতে পারো। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, দেখো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। হ্যাঁ, ইবিআই কোর্স বাংলা, ইংলিশ আর আইসিটি 3টা হচ্ছে তোমার একত্রে 1699 টাকা। তো ইংলিশ কিনলে 1100 টাকা, আর 3টা একসাথে কিনলে 1699 টাকা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে তোমার দেখা যাবে যে অ্যাডমিশন পর্যন্ত, মানে এই অ্যাডমিশন পর্যন্ত তোমার আর কোনো টেনশনে থাকা লাগবে, অন্য কোনো কোর্স করা লাগবে না। ঠিক আছে, তো যারা চিন্তায় আছো, দ্বিধাগ্রস্ত আছো, হ্যাঁ যে কি হবে কি হবে না হবে, তুমি চাইলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম খালিদ সাইফুল্লাহ, ফেসবুকে সার্চ দিলে পাবা, গ্রুপগুলোতে পাবা। ঠিক আছে, আমাকে পার্সোনালি নক দিয়ে বললো যে ভাই আসলে এটা সম্ভব কিনা, ঠিক আছে কিনা, আর তুমি কি চাও এই কোর্সে, কি চাও সেটা আমাকে বললো, আমি সেটাই তোমাদেরকে প্রোভাইড করবো তোমাদের জন্য যে ভালো হয়। ঠিক আছে কিনা? তো এই হচ্ছে কথা, চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমরা চাই, মানে বিষয়টা হচ্ছে একাডেমিক লাইফই শেষ না। তুমি যদি একাডেমিক একটা A+ পাও, ধরো A+ পাইছো যে কোনো ভাবে, কিন্তু তুমি যদি অ্যাডমিশনে কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স না পাও তাহলে এই রেজাল্টটাই তোমার বোঝা হয়ে যাবে। তো ভালো করে পড়তে হবে, এখন থেকেই পড়তে হবে। 1 বছর সময় আছে, হিউজ টাইম, 1 বছর লাগবে না প্রিপারেশনের জন্য, একাডেমিক অ্যাডমিশনের জন্য। তো চাইলে ভর্তি হয়ে যেতে পারো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আর আমাদের কিন্তু লাইভ ক্লাস চলতেছে, হ্যাঁ লাইভ ক্লাস চলতেছে, বাংলা, ইংলিশ, আইসিটির উপরে প্রচুর লাইভ ক্লাস থাকবে এখন থেকে। তো ক্লাসগুলো কেউ মিস করবে না, ঠিক আছে কিনা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।